সবাইকে স্বাগতম আলোকের পাঠশালায়। আমি অগ্রজিৎ চ্যাটার্জি। আজকে কথা বলবো, আচ্ছা প্রথমে একটা জিনিস বলে দেওয়া দরকার যে বৃহস্পতিবার আমার এই ক্লাসটা আপলোড করার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে আমি ক্লাসটা আপলোড করতে পারিনি, তাই আজকে আমাকে ক্লাসটা আপলোড করতে হচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে প্রথমে শুরু করবো নিলস বোরের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল দিয়ে। গত ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্ত জেনেছি। তো এবার নিলস বোরের পরমাণু মডেলটা, নিলস বোর সম্পর্কে যিনি পরমাণুর প্রবক্তা, মডেলের প্রবক্তা, তার সম্পর্কে কিছু কথা লিখে রেখেছি। যে তার জন্মস্থান হচ্ছে ডেনমার্কে এবং তার কর্মস্থান, অর্থাৎ তিনি কাজ করতেন রাদারফোর্ডের ল্যাবে এবং তিনি বিখ্যাত হয়েছেন বোর পরমাণু মডেল। এটা 1913 সালে, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে 1913 সালে তিনি মডেলটা প্রস্তাব করেছিলেন। এই মডেলটা রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা দূর করতে পেরেছিল এবং কিছু নতুন তথ্য আমাদেরকে দিয়েছিল। তো সেগুলো আমরা দেখি। তার প্রথম তথ্য ছিল, রাদারফোর্ড কিন্তু পরমাণুর কক্ষপথ সম্পর্কে কোনো কিছু বলে যাননি, কিন্তু বোর বলেছিলেন যে ইলেকট্রনগুলো পরমাণুকে কেন্দ্র করে ইচ্ছামতো ঘুরতে পারে না, কতগুলো অনুমোদিত কক্ষপথকে কেন্দ্র করে ঘুরে। সে কক্ষপথগুলোর নাম হচ্ছে প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট, স্থির কক্ষপথ ইত্যাদি অনেক নামে ডাকা হয়। সেগুলোকে এন দিয়ে প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরকে, আমি প্রধান শক্তি স্তর বলতেছি, এটাকে শেল অরবিট বা স্থির কক্ষপথ অনেক কিছুই বলা হয়। প্রধান শক্তি স্তরকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান 1 2 3 4, যতটা কক্ষপথ থাকে ততটা কাউন্ট করা যায়। তো এরপর তিনি এসেছিলেন, তিনি বলেছিলেন যে ঘূর্ণায়মান ইলেকট্রনটা রয়েছে তার কণিক ভরবেগ সম্পর্কে। কণিক ভরবেগ বিষয়টা কিন্তু ভরবেগের মতন, কিন্তু পুরোপুরি ভরবেগ না। তার একটা প্রমাণ আমরা দেখব। এই কণিক ভরবেগের মান তিনি বের করেছিলেন mvr = NhE/2π। কণিক ভরবেগটার মান হচ্ছে NH/2π। এখানে প্রত্যেকটা সিম্বল একটা নির্দিষ্ট নাম রয়েছে, যেমন m হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা 9.11 × 10⁻31 কেজি। কিন্তু অবশ্য কেজি এককে লিখতে হবে। অনেক সময় 27 গ্রাম লেখা থাকে, কিন্তু এখানে যেহেতু এসআই এককগুলো সব কাউন্ট করা হয়েছে, তাই এটা আমাদের অবশ্যই কেজিতে লিখতে হবে। ভি মানে ভ্যালোসিটি, ইলেকট্রনটার বেগ। আর মানে ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে সে কক্ষপথের ব্যাসার্ধ। এন হচ্ছে, আমি আগে বলেছি, প্রধান শক্তি স্তরের সংখ্যা, এন দ্বারা প্রকাশ করব। এবং এইচ হচ্ছে একটা ধ্রুবক। এইচ ধ্রুবকটাকে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক। এর মান হচ্ছে 6.626 × 10⁻⁻34 কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স। সেটার কিন্তু একটা একক রয়েছে, এই এককটা, এই মানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখা প্রয়োজন। এবং এই কণিক ভরবেগটা কেন ভরবেগের মতো না এবার বলি। আমরা যদি mvr, এটাকে ভরবেগ বলছি, তো কণিক ভরবেগ বলছি, এটা যদি আমরা মাত্রা নির্ণয় করি, দেখো এটা হবে mvr। এম এর মাত্রা, ভরের মাত্রা আমরা জানি কেজি, বলেছি এখানে কেজি লিখতে। তো ভ্যালোসিটির মাত্রা আমরা জানি মিটার সেকেন্ড ইনভার্স, এবং ইনটু এখানে কিন্তু একটা আর রয়েছে, ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে কিন্তু মিটারে প্রকাশ করতে হয়। অর্থাৎ এটা যদি আমরা সম্পূর্ণ মাত্রা এককটা দেখি বা মাত্রা যদি লিখি, ml² T−1, কিন্তু এটা মাত্রাটা যদি আমরা খেয়াল করি ml² T−1, এই মাত্রাটা দেখো হুবহু প্লাঙ্ক ধ্রুবকের মাত্রার সাথে কিন্তু মিলে যায়। প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা যদি আমরা লিখি, তাহলে আমরা কিন্তু মিল পাবো। কারণটা আমি বলে রাখি, এখানে যে n রয়েছে সেটা একটা সংখ্যা, 2 অবশ্য একটা সংখ্যা এবং রো একটা সংখ্যা। এখানে কিন্তু তিনটার কোনো একক নেই। সো এইচ এর এককটাই হবে পুরো এই যে ইকুয়েশনটা রয়েছে সেটার একক। কিন্তু আমরা যদি ভরবেগ চিন্তা করতাম, আমরা যদি ভরবেগ বলতাম, তখন শুধু mv, মোমেন্টাম p = mvর মাত্রা কিন্তু আমরা পেতাম T−1। এখানে কিন্তু একটা L গুণিতক বেশি রয়েছে, হ্যাঁ, L গুণিতক বেশি রয়েছে, তাই ভরবেগ আর কণিক ভরবেগ জিনিসটা কিন্তু একই না। তো কণিক ভরবেগের বিষয়টা আমরা বুঝলাম। এরপর আমরা বুঝবো যে তিনি আরও একটা কথা বলেছিলেন, স্থির কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘোরার সময় কিন্তু শক্তি শোষিত বা বিকিরিত হয় না। কিন্তু যখন খেয়াল করি আমরা, মনে করো একটা ইলেকট্রন রয়েছে, এটা যদি ফার্স্ট শেল, এটা যদি সেকেন্ড শেল ধরি, 10 = 1, 10 = 2, এরকম যদি একটা চিন্তা করে, এবং
দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, এটা যদি প্রথম কক্ষপথে আসতে হয় তাহলে এটাকে কী করতে হবে? অবশ্যই দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু এটা শক্তি বেশি রয়েছে। হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তরে এটা শক্তি কিন্তু এই ইলেকট্রনটার শক্তি বেশি রয়েছে। সো এটাকে যদি প্রথম শক্তি স্তরে আসতে হয় অবশ্যই শক্তি বর্জন করে দিতে হবে, অর্থাৎ শক্তি বিকিরিত করে দিতে হবে। এটা হচ্ছে বিকিরিত, মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে, নিম্ন থেকে উচ্চ হলে বিকিরিত। আর যদি প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, সেটা যদি দ্বিতীয় শক্তি স্তরে যেতে হয় তাহলে সেটা শক্তি বাড়াতে হবে। শক্তি বাড়াতে হলে সেটা কী করতে হবে? শক্তিটা শোষণ করতে হবে। এনি হাউ যে কোনো জায়গা থেকে তাকে শক্তিটা শোষণ করতে হবে। তো উচ্চ থেকে নিম্নতে গেলে, সরি আমি ভুল লিখছি, হ্যাঁ আমার একটু ভুল হয়েছে এই জায়গায়, বিকিরিত না, এটা হবে শোষিত বিকিরিত। বলার সময় ঠিক বলছি, এগুলো লেখার সময় একটু প্যাঁচ লাগা ফেলছি। এই জিনিসটা এটা কিন্তু বিকিরিত না। হ্যাঁ, জিনিসটা একটু ভালো করে খেয়াল করে আবার বলতেছি আমি। মনে করো দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে, সো সেটার কিন্তু কৌণিক ভরবেগ কিন্তু বেশি হবে। হ্যাঁ, কারণ খেয়াল করি NH/2 পান, এটা যদি আমরা ধরি, এখানে n এর মান যত বাড়বে কৌণিক ভরবেগের মানও তত বাড়বে। হ্যাঁ, সো এটা ভরবেগ বা এখানে যে শক্তিটা রয়েছে সেটা কিন্তু বেশি। সেটাকে যদি তার নিম্ন শক্তি স্তর বা প্রথম শক্তি স্তরে চলে আসতে হয়, বা নিম্ন শক্তি স্তর অর্থাৎ উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে চলে আসতে হয়, এই কিছু শক্তি বিকিরিত করে দিতে হবে, কিছু শক্তি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বর্জন করতে হবে, বর্জনটাকেই আমরা বিকিরিত বলছি। তো বর্জন করে দিতে হবে। কিন্তু যদি একটা প্রথম শক্তি স্তরের ইলেকট্রনকে দ্বিতীয় শক্তি স্তরে যেতে হয় তাহলে সেটাকে আরও বেশি শক্তি সঞ্চিত করতে হবে। তখন সেটাকে পরিবেশ থেকে হোক বা যেখান থেকে হোক তাকে শক্তিটা শোষিত করতে হবে। তো বোর এই কথাটাই বলেছিলেন, বিজ্ঞানী নিলস বোর এই কথাটাই বলেছিলেন। তো এটা নিয়েও তিনি একটা গাণিতিক ইকুয়েশন দিয়েছিলেন সে শোষিত বা বিকিরিত শক্তির মানের উপর। সেটা হচ্ছে Hb = hc/λ। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, যেটা 3 × 10⁸ m⁻⁻⁴ এবং এখানে কিন্তু v = ভেলোসিটি না। এটা কিন্তু একটা খুবই যে কী বলবো খেয়াল করার বিষয়, যে আমরা অনেক সময় v = ভেলোসিটি সেটা আমরা সবখানে প্রায় দেখেছি, কিন্তু এখানে কিন্তু v = ভেলোসিটি না। এখানে v = হবে যে শোষিত বা বিকিরিত শক্তি সেটার কম্পাঙ্ক। এটা আমাদের কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে, শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, যেটা একক হচ্ছে হার্টজ বা সেকেন্ড ইনভার্স ওয়ান। সেটা একক হার্টজ বা এটাকে সেকেন্ড ইনভার্স ওয়ানও বলা যায়। এবং এই ল্যামডা হচ্ছে, এই ল্যামডা এটা একটা গ্রিক অক্ষর। এই ল্যামডাটা দ্বারা বোঝানো হয় শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। আমরা ফিজিক্সের সম্ভবত সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ অধ্যায়টাতে কিন্তু এই ল্যামডা যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমি শিখেছিলাম। সো এতটুকু ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে h = প্লাঙ্কের ধ্রুবক, যেটা আমি গতবার বলেছিলাম 6 × 6 × 6 × 10⁻⁻34 kg/m², সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এর পরবর্তীতে তিনি যে কথাটি বলেছিলেন, যে আমরা বলেছিলাম শক্তি কখন বিকিরিত হবে, শক্তি বিকিরিত হবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে। সে সময় সে বিকিরিত শক্তিটাকে যদি প্রিজম মানে হচ্ছে মানে সেটা আসলে একটা 3 ডাইমেনশনাল জিনিস, এই ধরনের একটা কাঁচের বক্সের মতো তৈরি, যে পিরামিড টাইপের থাকে অনেক সময় এই ধরনের। তো এটার মধ্যে দিয়ে যদি প্রবেশ করানো হয় তাহলে পারমাণবিক বর্ণালী পাওয়া যাবে। তো সেটা তিনি তার মডেলে বলেছিলেন, কিন্তু তার মডেলে তিনি অনেক সফলতা পেয়েছেন, সেগুলো আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। যেহেতু যখন রাদারফোর্ড মডেল আর বোর পরমাণু মডেলটাকে পাশাপাশি রাখবো, দেখব বোর পরমাণু মডেলে অনেক সার্থকতা রয়েছে। এবার আসি, বোর পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা মানে সেখানেও কিছু আমরা ব্যাখ্যা করতে পারি না এমনও কিছু জিনিস কিন্তু ছিল, সেগুলোকে আমরা সীমাবদ্ধতা বলছি। আমরা গত ভিডিওতে রাদারফোর্ডের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছি কিছু, এখানে বোরের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করছি। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে শক্তি স্তরের যে ব্যাপারটা তিনি বলেছিলেন, পরবর্তীতে পরীক্ষা করে দেখা গিয়েছে যে এই শক্তি স্তরটার
বাইরেও কিন্তু একটা উপশক্তি স্তর রয়েছে, উপশক্তি স্তর, যেটা তার পরমাণু মডেলে কোথাও ব্যাখ্যা করা হয়নি, উপশক্তি স্তর। উপশক্তি স্তর তার মডেলে কিন্তু কোথাও এটা উল্লেখ নেই যে উপশক্তি স্তরের কথাটা। সো এরপরের যে জিনিসটা রয়েছে, এরপরের যে সীমাবদ্ধতাটা রয়েছে সেটা হচ্ছে পারমাণবিক বর্ণালী নিয়ে। যখন হাই টেকনোলজি ব্যবহার করে, ইলেকট্রনীয় যন্ত্র ব্যবহার করে যখন পারমাণবিক বর্ণালীটাকে পরীক্ষা করা হলো, তখন দেখা গেল যে পারমাণবিক বর্ণালীগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমন্বয়ে গঠিত। কিন্তু তিনি বলেছিলেন সেখানে একটা রেখা পাওয়া যাবে, পারমাণবিক বর্ণালীতে একটা রেখা পাওয়া যাবে, কিন্তু পরবর্তী পরীক্ষা করে দেখা গেল অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা। এটা মানে এই বিষয়টারও কিন্তু তার মডেলে কোনো ব্যাখ্যা নেই। এরপর আরেকটা হচ্ছে তার মডেলে যে পারমাণবিক বর্ণালীর কথা বলা হয়েছে সেটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর ক্ষেত্রে সত্য, যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, এখানে কিন্তু 1 প্লাস, তারপর লিথিয়াম 2 প্লাস, এখানে কিন্তু একটা করে ইলেকট্রন রয়েছে প্রত্যেকটাতে। এগুলোর ক্ষেত্রে কিন্তু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু যদি এর থেকে বেশি ইলেকট্রন বিশিষ্ট হয়, তো 2, 3, 4, 5 বা যত ইলেকট্রন বিশিষ্ট না হয় সেখানে পারমাণবিক বর্ণালীগুলো তার মডেলের মাধ্যমে প্রকাশ পায়নি। সো তার মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছিল। তো তার এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস উপশক্তি স্তর। এই উপশক্তি স্তর নিয়ে আমরা এখন আলোচনা করব। তো উপশক্তি স্তর ধারণাটাকে মানে বোঝার আগে আমাদের কিন্তু শক্তি স্তরের ধারণাটা আরও ভালো করে বোঝা দরকার। যেমন শক্তি স্তরের ধারণা হচ্ছে, শক্তি স্তরের সংখ্যা কিন্তু 1, 2, 3, 4 বা যত পর্যন্ত হওয়া যায় তত পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত সম্ভবত 7টি কি 8টি শক্তি স্তর পাওয়া গিয়েছে। এতে বেশি শক্তি স্তর বিশিষ্ট মৌল এখন আবিষ্কৃত হয়নি। এগুলো প্রথম, এবং শক্তি স্তরগুলোকে এরকম সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, কে, এল, এম, এন, অর্থাৎ কে হচ্ছে প্রথম শক্তি স্তর, এল দ্বিতীয়, এম তৃতীয়, এন চতুর্থ। এভাবে প্রকাশ করা হয় শক্তি স্তরের নাম্বারগুলোকে, যেমন 1 হলে কে, 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন, এভাবে প্রকাশ করা হয়। এরপরে যে বিষয়টা রয়েছে যে আমরা জানি যে একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে 2n²। এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র একটা যে শক্তি স্তরের। এখানে যদি আমরা সূত্রটা বসাই, যদি আমরা প্রথম শক্তি স্তর ধরি 1² 2, দ্বিতীয় শক্তি স্তর ধরলে 2² 2 × 4 = 8। এখানে একটা জিনিস অনেকে গুলিয়ে ফেলে যে একে 2n² এভাবে করে ফেলে 2n² মনে করে। হ্যাঁ, এটা কিন্তু না, এটা কিন্তু ভুল। 2n² না, 2n², 2 × n², অর্থাৎ n² আগে করে, এরপর সেটাকে 2 দিয়ে গুণ করলে যে ইলেকট্রনের সংখ্যাটা রয়েছে, একটা শক্তি স্তর সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যাটা চলে আসবে। সো এটা হচ্ছে কথা। এরপর শক্তি স্তরের ধারণাটা আমরা যাওয়ার আগে একটা জিনিস আমরা খেয়াল করি যে 18 নাম্বার, প্রথম 18টা মৌল কিন্তু স্বাভাবিক শক্তি স্তরের নিয়ম দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে, কিন্তু 19 থেকে যখন শুরু হবে তখন কিন্তু একটা ভেজাল হয়ে যায়। সো ভেজালটা কীরকম, যেমন আমরা মনে করি 18 নাম্বার মৌল আর্গনের কথাটা ধরি। 18 নাম্বার মৌল, 18টা এখানে না, 18টা নিচে হবে। 18 নাম্বার মৌল আর্গনে ইলেকট্রন বিন্যাস 2, 8, 8 এরকম। হ্যাঁ, 2, 8, 8। আর্গনের পরে কি আসে? পটাশিয়াম। তো পটাশিয়াম যখন আমরা ধরবো, পটাশিয়ামের ক্ষেত্রে তো এরকম হওয়ার কথা 2, 8, 9। তো বিজ্ঞানীরা দেখলেন যে এটার ইলেকট্রন বিন্যাস এরকম না, ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 1। তখন তারা বুঝতে পারলেন কি ঘটনাটা কোথায়। তো ইলেকট্রন বিন্যাস তো 2, 8, 9 হওয়ার কথা, অর্থাৎ এখানে 3টা, যেহেতু আমরা যদি তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখি তাহলে এটা হবে 18, 3 × 9 = 18, 18টা হতে পারে। কিন্তু এখানে তো 8টা রয়েছে, এখানে তো আরও 10টা ঢুকতে পারবে, অর্থাৎ 9 নাম্বার ইলেকট্রনটা তো তৃতীয় শক্তি স্তরে থাকার কথা, এটা কেন চতুর্থ শক্তি স্তরে চলে আসছে? এই তখন থেকে এই পরবর্তী মৌলগুলো ধরলে, যেমন 2, 8, 8, 2, এরপরে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস এমন। তো তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন কেন এরকম হবে। তো সেখান থেকে উপশক্তি স্তরের ধারণাটা এসেছে। তো উপশক্তি স্তরের ধারণাটা শুরু করি। উপশক্তি স্তরের ধারণাটা প্রথমে দেখি উপশক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তরের সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তরের সংখ্যাকে এন দ্বারা, উপশক্তি স্তরের সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এল এর মানটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত।
0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ যদি আমরা 3 নাম্বার শক্তি স্তরটা দেখি, তৃতীয় শক্তি স্তর, তাহলে সেটাতে উপশক্তি স্তরের সংখ্যা কত? 0 n-1 মানে কত? n-1 মানে হচ্ছে 2, হ্যাঁ ধরি 2, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত। অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত কী কী পড়ে? 0 পরে 1ও পড়ে। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে 0 থেকে n-1 পর্যন্ত বলছে মানে যে শুধুই n-1টা হবে তেমন না, 0 হবে, 1ও হবে, n-1ও হবে। এটা আরেকটা উদাহরণ দিয়ে দেখি। যেমন যদি আমরা প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে চিন্তা করি, এটা যদি n সমান যদি 1 হয়, n সমান যদি 1 হয় তখন কি হবে? 0 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 0ই। সুতরাং প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তরের মান হবে 0 এবং সেখানে বিদ্যমান থাকবে একটি উপশক্তি স্তর এবং এইসব উপশক্তি স্তরগুলোর কিন্তু নাম রয়েছে। এতটুকু বোঝা গেছে। এই উপশক্তি স্তরগুলোকে S, P, D, F এই 4টা সিম্বল প্রকাশ করা হয়। S, P, D, F এগুলোর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যেমন S সমান হচ্ছে শার্প, P সমান হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান, পাল বানানটা বোধহয় এরকম। D মানে হচ্ছে ডিফিউজড এবং F মানে ফান্ডামেন্টাল অর্থ হচ্ছে মৌলিক, ফান্ডামেন্টাল অর্থ হচ্ছে মৌলিক। সো S, P, D, F এই 4টা সিম্বল দ্বারা কিন্তু যে উপশক্তি স্তরগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা হয় বা উল্লেখ করা হয়। এই SPDF এবার যদি আমরা দেখি যে S অরবিটাল, P অরবিটাল, D, F, এখন এগুলোর হচ্ছে n সমান যদি আমরা 1 ধরি তাহলে কিন্তু শুধু একটা থাকবে। আমরা আগে দেখেছি একটা 1s। n সমান যদি 2 হয় তাহলে কি হবে? 2s 2p। n সমান যদি 3 হয়, আসলে এগুলো লেখা ঠিক হচ্ছে না, এখান থেকে শুরু। সমান যদি 3 হয় 3s 3p 3d, n সমান যদি 4 হয় 4s 4p 4d 4f। এভাবেই চলতে থাকবে। 5 6 7 8 সব কিছু কিছু সত্য, কিন্তু যদি ইলেকট্রন বিন্যাস এফ এর মধ্যেই হয়ে যায়, যে শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আর পরবর্তীগুলোর দরকার নেই। এবং এখানে কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট রয়েছে যে কোন অরবিটালে আগে প্রবেশ করবে ইলেকট্রন, কোন অরবিটালে পরে প্রবেশ করবে। তো সেটা আমরা কিছুক্ষণ পর দেখব। এবং একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাকে এইভাবে প্রকাশ করা যায়। উপশক্তি স্তরের যদি সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করি যে 2 × 12 + 1, এই সূত্রটা দিয়ে কিন্তু একটা শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারব। এবার আমরা যেটা প্রায়োরিটি লিস্টের কথা বলেছি সেটা নিয়ে আলোচনা করি। প্রায়োরিটি লিস্ট বা কোন শক্তি স্তরে আগে প্রবেশ করবে, কোন উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে, কোন উপশক্তি স্তরে পরে প্রবেশ করবে। তো এই জিনিসটা বোঝার আগে আমাদের থেকে প্রথমে বুঝতে হবে এই এস অরবিটালের মান কত বলেছিলাম। এস অরবিটালের মান হচ্ছে 0, এই পি অরবিটালের মান 1, ডি অরবিটালের মান 2 এবং এফ অরবিটালের মান 3। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে এস অরবিটালের মান 0, পি অরবিটালের মান 1, ডি অরবিটালের মান 2 এবং এফ অরবিটালের মান 3। তো এভাবে যদি আমরা একটা লিস্টের মতো তৈরি করি, তাহলে এবার দেখি আমরা যে এখানে লিখেছি কিছু শক্তি স্তরের কথা। ধরো 1s, এটার শক্তি কত? এটার শক্তি হচ্ছে 1 + 0। এটাকে n + l দিয়ে আমরা শক্তিটাকে প্রকাশ করব। শক্তি প্রকাশের সূত্র হচ্ছে n + l। বুঝা যাচ্ছে? n + l। সো n + l কত? 1 + 0 = 1। সো যে শক্তি স্তরটা শক্তি কম হবে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যেটাতে বেশি হবে সেটাতে পরে প্রবেশ করবে। সো এখান থেকে আমরা দেখি, যেমন আমরা যদি ধরি 3p এবং 2p, এই দুটো যদি সরি 2p এবং 3s এটা যদি ধরি, তাহলে দেখি আমরা কি হয়। 2 + p এর মান হচ্ছে 1 সমান 3। এবার এখানে 3s যদি ধরি, তখন 3 + s এর মান 0 সমান 3।
এখন বলো কোনটাতে আগে প্রবেশ করবে, দুটোটাতে 3 হলো, যাই হোক, এখন বলতে পারো যে কোনটাতে আগে প্রবেশ করবে, কেমনে বুঝবো? যেই শক্তি স্তরটার প্রধান শক্তি স্তরের মান কম, সেই শক্তি স্তরটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ 2p আর 3s এর মধ্যে যদি আমরা তুলনা করি, 3s যে ইয়াটা রয়েছে, উপশক্তি স্তর রয়েছে, তার প্রধান শক্তি স্তর হচ্ছে 3, 2p-তে 2, সো কম কোনটা? 2, সো 2p-তে আগে প্রবেশ করবে। মান একই হওয়া সত্ত্বেও যেটার প্রধান শক্তি স্তরের সংখ্যা কম, সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। হ্যাঁ, এটাই নিয়ম। এটাকে মনে রাখার একটা পদ্ধতি আমাদের বই দেওয়া রয়েছে, যে এইভাবে একটা করে, মানে 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, হচ্ছে 5s 5p 5d 5f, 6x 6p, সরি এটা আগে বোঝাবো। সো আমরা যদি দেখো ভালো করে খেয়াল করি, এরকম তির্যকভাবে রেখাগুলো আঁকি, তির্যকগুলোর দিক কিন্তু এদিকে, এই 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 এভাবে যদি আঁকি, তাহলে কিন্তু আমরা যে ক্রমটা রয়েছে, শক্তির যে ক্রমটা রয়েছে, সেটা সহজে পেয়ে যাব। এই পরীক্ষায় আমাদের অনেক সময় এভাবে করতে গেলে, যে কোনটার সাথে কোনটার এই যে 1 2 0 1 2 3 যোগ করে করে কোনটা শক্তি কম কোনটা শক্তি বেশি, এভাবে যদি করতে যায় অনেক সময় বেশি লেগে যায়। সো এই শর্টকাট টেকনিকটা যদি আমাদের মনে থাকে, সো ভালো। এবার এটার ক্রমটা কীরকম হবে? প্রথম হবে 1s, ভালো করে খেয়াল করে, প্রথম 1s, এরপর 2s, এই রেখাটা যদি ধরি 2s, এটা কিন্তু এদিক থেকে এদিকে আসছে, বারবার খেয়াল করি, মানে 1s এর পরে যাবে 2s, বাট 2s এর পর কিন্তু 3s এ যাবে না, 2p-তে, কারণ এই রেখাটা যেখান থেকে শুরু হয়েছে তার শুরুর দিকে যে এটাকে ছেদ করবে সেটাকে আগে হবে, অর্থাৎ এরপর যাবে 2p-তে, 2p-র পর 3s এ, 3s এর পর 3p 4s, এরপর 3d 4p 5s। এবার আমরা খেয়াল করি, আমরা যেই উদাহরণটা দেখেছিলাম কিছুক্ষণ আগে পটাশিয়ামের, সেই পটাশিয়ামের উদাহরণটা দেখি, যে 19 পটাশিয়াম, এটাকে যদি আমরা 1s 2s দিয়ে বিচার করি, প্রথম 1s 2s 2p 3s, 3s এর পর কি 3d 4p, 3s এর পর 3p, তারপর 4s, তারপর 3d। এবার যদি আমরা এটা দেখি, প্রথমে এখানে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ কয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে, এটা কিন্তু সূত্র, এটা L এর মান যদি 1 হয়, এখানে যদি 0 হয়, তাহলে 0 হলে 2, অর্থাৎ s এর ক্ষেত্রে L is equal to 0, এখানে লিখেছিলাম, s এর ক্ষেত্রে কিন্তু L is equal to 0, তো 0টা যদি আমরা এখানে বসাই, s এর ক্ষেত্রে যদি 0টাকে আমরা এখানে বসাই, 2 into 0 plus 1 to 2, so 2 into 1 is equal to 2, অর্থাৎ এখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন প্রবেশ করতে পারে s অরবিটালে। সো 2s ও 2টা, 3p-তে আমরা এখানে যদি 1 বসাই, তাহলে কিন্তু 6 হবে, 2 কে 3, 3 2 6, 6, তো এখানে হবে 6টা, তো কত হয় 10, 10-এর পর এখানে 2টা 11 12, এখানে একই 13 14 15 16 17 18-র পর কি হচ্ছে দেখো, 18 পর্যন্ত হলো, এরপর কিন্তু 4s অরবিটালটা চলে এসেছে। 3d থেকেও কিন্তু 4s এর শক্তি কম হওয়ায় 4s অরবিটালটা আগে চলে এসেছে। দেখো এটার শক্তি হচ্ছে 4 + 0 = 4, এবং এটার শক্তি হচ্ছে 3 + 2 = 5, এটা শক্তি বেশি, তাই এটাকে পরে ধরা হয়েছে। আমরা কিন্তু এই শর্টকাট টেকনিকটা দিয়ে বুঝেছি, সেটাকে যদি পরে ধরা হয়েছে, সো এসটা পূর্ণ হওয়ার পর ডি অরবিটালে ইলেকট্রনটা যাবে। এখানে যদি আমরা 2 ধরি, এখানে যদি আমরা 2টা ইলেকট্রন ধরি, বলতে স্বাভাবিকভাবে এটা 2টা ইলেকট্রন পূর্ণ হবে, তাহলে 20টা ইলেকট্রন কিন্তু পূর্ণ হতে পারবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু রয়েছে ইলেকট্রন 19টা, সেখানে কিন্তু 20টা দেওয়ার প্রশ্ন আসে না, তাহলে কয়টা ইলেকট্রন যাবে? এটা কিন্তু আমি সর্বোচ্চ বলেছি,
এরা যে পূর্ণ হতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই, সর্বোচ্চ এতটা ইলেকট্রন এখানে ধারণ করতে পারে। সো এখানে হবে 1, 19টা পূর্ণ হয়ে যাবে। সো এ হচ্ছে উপশক্তি স্তর সহ এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও। এরপর আমি একটা ভিডিও বানাবো আইসোটোপের ব্যবহার নিয়ে, এবং সেটা আমি বৃহস্পতিবারের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করবো, বা বৃহস্পতিবারে। ততদিন ভালো থেকে সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।